কয়েকদিন আগেই আমরা সারা বিশ্বজুড়ে পালন করলাম মাতৃভাষা দিবস। বাংলা ভাষার অধিকারের জন্য বাঙালি জাতি যেভাবে লড়াই করেছিল সেটা ভাবলে সত্যিই বাঙালি হিসেবে খুব গর্ববোধ করি। আবার বর্তমান প্রজন্মের এক অংশের নিজের মাতৃভাষা সংস্কৃতির প্রতি বিরূপ মনোভাব দেখে খারাপ লাগে। আমরা যারা বাংলা ভাষার স্বাদ অল্প হলেও পেয়েছি, তাদের দায়িত্ব যাতে আমাদের পরবর্তী প্রজন্মগুলিও এই ভাষার স্বাদ গ্রহণ করতে পারে তা দেখা। এই মাতৃভাষা দিবসে আমার একটাই অনুরোধ, আরও বেশি করে বাংলা বই পড়ুন ও পরবর্তী প্রজন্মকে পড়তে সাহায্য করুন। এবং অবশ্যই এই মিষ্টি ভাষাটিকে চর্চা করার সুযোগ পেয়েছেন সেটা ভেবে গর্ববোধ করুন। এই বছরে মাতৃভাষা দিবস ভীষণই প্রিয় একটি দিন ছিল আমার কাছে, কারণ এই দিনই আমার প্রিয় একজন লেখকের নতুন বই প্রকাশিত হয়েছে। আমি প্রীতম বসুর লেখার বিদ্বান বনাম বিদুষী বইটির কথা বলছি। যারা আমার এই পেজটিকে ফলো করেন বা দেখেন তারা জানেন যে আমার প্রীতম বসুর লেখা খুবই ভালো লাগে। বইটির প্রথম প্রকাশ 21শে ফেব্রুয়ারি 2025। এর মুদ্রিত মূল্য 500 টাকা। পৃষ্ঠা সংখ্যা 446। প্রীতম বসুর অন্যান্য বইগুলোর মতোই এটিও বেশ মোটা এবং এই বইটিও আনপুট ডাউনেবল। দেখতেই পাচ্ছেন অনেক পেজ, প্রায় 450 কাছাকাছি পেজ এবং ভীষণ মোটা। এই যে আমি বইটি গত সপ্তাহে শনিবারে, অর্থাৎ যেদিন প্রকাশিত হয়েছিল, যে শুক্রবারে তার পরের শনিবারই আমি সংগ্রহ করেছি কলেজ স্ট্রিট থেকে। এবং রোববার যেহেতু আমার ছুটির দিন ছিল, তাই আমি এই বইটা একবার বসেই পড়ে ফেলেছি। এতটাই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। প্রীতম বসু যখন প্রথম বইটি প্রচ্ছদটি প্রকাশ করেন, উনি ফেসবুকে করেছিলেন। আমি আমার এই পেজের কমিউনিটিতেও শেয়ার করেছিলাম সেই ফ্রন্ট পেজটা, অর্থাৎ এই পৃষ্ঠাটা। সেটি দেখে বিষয়বস্তুর একটা আমি ধারণা করেছিলাম এবং যখন বইটি পড়ি তখন দেখি হ্যাঁ, আমার ধারণাটা একটা অংশে ঠিকই। বইটির প্রচ্ছদটিতে দেখুন একটা বড় চৌকো ঘর কাটা এবং সেই ঘরটি মোট 12টি ভাগে ভাগ করা আছে। প্রত্যেক ঘরে একটি করে রাশির ছবি আঁকা, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র। আর ছকের মাঝে একজন নারীর ছবি, হাতে জন্মকুণ্ডলী। আমার জানা যে সমস্ত জ্যোতিষশাস্ত্রের পণ্ডিতরা ছিলেন তাদের মধ্যে নারী একজনকেই জানি, সেটা হলো খনা। তো এই পুরো ইয়েটা দেখে আমার মনে হয়েছিল যে এই বইটি জ্যোতিষশাস্ত্র নিয়ে হবে এবং খনা হয়তো এর ক্যারেক্টার। এবং যখন বইটি হাতে পাই এবং পড়া শুরু করি তখন দেখি হ্যাঁ, এটা জ্যোতিষশাস্ত্রের ওপরই লেখা এবং খনাকে নিয়ে ঠিক লেখা না, খনার যে বচনগুলো, খনাও আছে, খনাকে নিয়েও লেখা আছে এবং তার যে বচনগুলো আর কি খনার বচন নামে পরিচিত, যেগুলো আমরা প্রধানত মা কাকিমাদের মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে শুনছি, সেগুলোর ওপর লেখা। বইটির মূল প্রেক্ষাপট এই জ্যোতিষশাস্ত্র, খনা, বরাহমিহি এদের নিয়েই। উপন্যাসটির দুটি পাঠ, যেটা প্রীতম বসুর অন্যান্য বইতেও আছে, একটি অতীত এবং একটি বর্তমান। আমি বরঞ্চ অতীতটা আগে বলে নিই। বেহুলা হলো এক তাঁতির বউ, কিন্তু তার শ্বশুর মশাই আবার জ্যোতিষী। এই বেহুলা কিন্তু সেই বেহুলা লক্ষিন্দর না, এটা অন্য একজন বেহুলা, যার নাম আর কি, একটি মেয়ে যার নাম বেহুলা। এবং সে তাঁতির বউ, অর্থাৎ তার বর হলো তাঁতি, কিন্তু তার শ্বশুর মশাই আবার জ্যোতিষী। ছেলেকে জ্যোতিষশাস্ত্রে কিছুতেই মন বসাতে না পারলেও বৌমার জ্যোতিষে আগ্রহ দেখে তাকেই জ্যোতিষের শিক্ষা দেন। বৌমা বেহুলা 19 বছর বয়সে বিধবা হলে গ্রামের লোক বেহুলাকে সতীদাহ প্রথা পালন করতে জোর করলো এবং বেহুলা তাতে রাজি হয় না। তার আগুনে ভীষণ ভয়, ফলত সে পালিয়ে চলে যায়। যদিও পালিয়ে যাওয়াটা তখনকার দিনে সতীদাহ প্রথা হচ্ছে একদম পিক টাইম। এর অতীতটা যে সময়, সে সময় সতীদাহ প্রথা পিক টাইম, সবচেয়ে পবিত্র জিনিস। সেই সময় পালিয়ে, সতীদাহের মঞ্চ থেকে পালিয়ে যাওয়া না করে, সেটা সত্যিই বুকে পাটা দরকার এবং জীবন রিস্ক নিয়ে যাওয়া। এই বেহুলার খনার প্রতি আলাদা একটা শ্রদ্ধা ছিল এবং সেই শ্রদ্ধা জানিয়ে খনার যে সমস্ত লেখাগুলোর পুঁথি ছিল সেগুলোকে ও এক জায়গায় করেছিল। তবে এরপরে কি হয়, সে পালিয়ে কিভাবে গেছিল, কোথায় গিয়ে আশ্রয় পেয়েছিল, আদৌ আশ্রয় পেয়েছিল কিনা, এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে। এটা তো গেল অতীতের একটা পাঠ। আর একটা পাঠ খনাকে নিয়ে লেখা, দুটো পাঠ লেখা হয়েছে। আর একটা পাঠ হচ্ছে বর্তমানে অনেক কটা পাঠ আছে, অনেক কটা একটা উপন্যাস তো দুটো পাঠ না, দুটো পাঠ নিয়ে কখনোই লেখা যায় না। দুটো মেন পার্ট, একটা অতীতের, একটা বর্তমানে। তবে অতীত বর্তমান বোথ অফ টাইম, কিন্তু অনেকগুলো আবার ছোট ছোট সাব পার্টে বিভক্ত, অনেক কটা গল্প প্যারালালি চলছে। এবার তবে বর্তমানে ফিরি। মিস বসাক দিল্লি থেকে কলকাতায় আসেন একটি কেস লড়তে। কেসটি বিদেশি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে দেশীয় একটি ফার্মার আইনি লড়াই। বিদেশি কোম্পানিটা ক্লেম করছে যে তারা যে সাপের বিষের ওষুধটা বানিয়েছে এবং বিক্রি করে সারা ওয়ার্ল্ড জুড়ে, সেটির সাপের বিষের ওষুধ প্রতিষেধক, কিন্তু
সেটির সেম ফর্মুলা ইউজ করেই আছে দেশীয় কোম্পানিটি, আমাদের দেশের একটি কোম্পানি, সে সাপের ওই প্রতিষেধকটা বিক্রি করছে অন্য নামে। তো স্বভাবতই পেটেন্ট যেহেতু ওই বিদেশি কোম্পানিটির কাছে আছে, তাই সে প্রথমে দেশীয় কোম্পানিটিকে আইনি নোটিশ দেয় যে এটা বন্ধ করার জন্য অবিলম্বে। কিন্তু দেশীয় কোম্পানিটি বলে না, আমরা বন্ধ করব না, কারণ এটা আমরা কারোর থেকে চুরি করিনি। যেটা বিদেশি কোম্পানি ফার্মার নাম, তার দাবি ছিল যে এটা ওদের থেকে চুরি করা ফর্মুলাটা। কিন্তু দেশীয় কোম্পানিটি বলে যে না, এটা তো আমরা কারোর থেকে চুরি করিনি, এটা আমাদের অনেক পুরনো ফর্মুলা। এগুলো বিভিন্ন ওই খনার সময়কার পাওয়া যায়, খনার সময় ফর্মুলা, খনার যে বচন তার মধ্যে পাওয়া গেছে। যেমন ওই ছড়া আকারে তো তখন লেখা হতো, যে লেখা আছে যে ছোট চান্দা বড় চান্দা কি হবে তোর দড়ি বান্দা, বৃথা গেল সাপের ফনা, বাঁচলো নকুল কহে খনা। এই ধরনের যে কবিতার মাধ্যমে যে লেখা হয়েছিল, তো সেখান থেকেই এটা তো একটা কোডে লেখা, এটাকে ডিকোড করে ওই প্রতিষেধকের ফর্মুলাটা বানিয়েছে তারা বানিয়েছে, সেটাকে আমি ক্লেম করছে না যে কেউ একজন বানিয়েছিল, তার থেকে তারা কিনেছে। এবার প্রশ্ন আসছে যে এই খনাকে আমরা যদি জ্যোতিষশাস্ত্র এখন বর্তমান দিনে এতটাই বুজরুকিতে পরিণত হয়ে গেছে, এত বেশি এখানে মানে সঠিক জ্ঞানের থেকে বেশি বেঠিক জ্ঞান বা ব্যবসায় পরিণত হয়েছে, যে আমাদের এর প্রতি যে ভক্তি শ্রদ্ধা বা বিশ্বাসটা উঠে গেছে, এটা সত্যি কথা একদমই নেই। কিন্তু যদি আমরা প্রাচীনকালে দেখি, তখন কিন্তু এই জ্যোতিষশাস্ত্র কিন্তু একটা মারাত্মক একটা শাস্ত্রের অধ্যয়ন। এর জন্য প্রচুর পড়াশোনা করতে হতো, এবং তখনকার দিনে যারা পড়াশোনায় খুব ভালো, সেই ধরনের পণ্ডিতরাই কিন্তু জ্যোতিষশাস্ত্র পড়তেন। মানে এতটাই জ্যোতিষশাস্ত্র পড়তে গেলে এতটাই জ্ঞানের দরকার যে যারা ভালো স্টুডেন্ট তারাই একমাত্র পড়তে পেত এই জ্যোতিষশাস্ত্রটা। কিন্তু আমরা যদি খুব লক্ষ্য করে দেখি যে এই জ্যোতিষশাস্ত্রতে আমরা অনেকের নাম শুনেছি, তার মধ্যে অন্যতম বরাহ মিহির, এরা সমস্ত আছে, কিন্তু প্রত্যেকে কিন্তু মেল ক্যারেক্টার। আমরা এই পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু নারী জ্যোতিষের কথা সেভাবে জানতে পারি না। একমাত্র যার নাম আমরা একটু আধটু শুনেছি সেটা হলো খনা। কিন্তু সমস্যা এখানে হয় যে খনার বেশিরভাগ যে কাজ সেগুলো আমরা মুখে মুখে শুনেছি, তার কোনো রিটেন প্রুফ পাওয়া যায় না খুব একটা। এবং খনার যে অস্তিত্ব আদৌ ছিল, সেই অস্তিত্বটা নিয়েই কিন্তু প্রশ্ন। আমাদের কাছে কিন্তু বরাহমিহির ছিল কি ছিল না, বা তার অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ আমরা জানি যে তার লেখা প্রচুর পুঁথি আছে, সূর্য সিদ্ধান্তিকা, এগুলো সমস্ত আছে, অর্থাৎ তার মানে বরাহমিহির ছিল, সে এক্সিস্ট করে। কিন্তু খনা ছিল কি? আমাদের কাছে খনা অনেকের কাছে মিথ, অনেকের কাছে কিন্তু হ্যাঁ তাকে মানে যে হ্যাঁ খনা ছিল, সে লিখেছে। আবার অনেকেই মানে যে না, খনা ছিল না, এটা লোকে মুখে মুখে লোকে তৈরি করেছে, এবং যে যার নিজের দরকারে তৈরি করে নিয়েছে, তা খনার লেখাটাকে নিজের দরকার মতো ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছে, রিরাইট করেছে। কিন্তু কেন এটা লোকে ভাবে, কেন আমরা বিশ্বাস করি না বা আমরা জানতে পারি না ছোটবেলা যে হ্যাঁ মহিলা শাস্ত্রই ছিল? তার কারণ হলো আমাদের সেই সময় মানুষেরা কিন্তু, যেহেতু তখন একদম তীব্র আর কি পুরুষতান্ত্রিক সমাজ, তখনকার মানুষেরা কিন্তু আমাদের জানতে দেয়নি। তো এই জিনিসটা খুব ভাবাবে আপনাকে বইটা পড়ে। আমি যেমন বলছি যে ওই প্রাণনাথ হইও তুমি যখন পড়েছিলাম, ওই বইটা পড়ার পর মনে হয়েছিল সত্যি আমাদের দেশে, মানে আমাদের দেশের না, দেশের তো বটেই, আমাদের নিজের বাংলা, আমরা তো বাঙালি, আমাদের বাংলার একটা খুব বড় সম্পদ কীর্তন সম্বন্ধে আমরা কেউ জানিই না সেভাবে। এখন অনেক মানে আমরা তো শুনিই না, আমি শুনিই না কীর্তন, সত্যি কথা শুনতাম না, বা কীর্তন সম্বন্ধে পড়াশোনা, আমার মনে হতো কীর্তন যারা গান গাইতে পারে না, অল্প অল্প গাইতে পারে, একটু সুর আছে, তারা কীর্তন গায়। কিন্তু ওই বইটা পড়ার পর বুঝেছি যে না, আমি কতটা ভুল, আমার ভাবনা কতটা ভুল, মানে যাকে বলে ওটাকে চাটি মেরেছে বইটা আমার গালে। ঠিক তেমনি এই বইটাও বিদ্বান বরণ বিদুষী পড়ার পর আমার মনে হচ্ছে যে তখনকার পুরুষতান্ত্রিক সমাজে এটা তো শুধু জ্যোতিষশাস্ত্র, এরকম আরো কত ভালো কত ট্যালেন্ট আমরা জানি না, যারা ছিল, কিন্তু তখনকার পুরুষতান্ত্রিক সমাজ তাদেরকে সেই উঠতে দেয়নি, এবং তারা উঠতে গেলেও তাদেরকে গলা টিপে বেঁধে রেখেছে। যেমন খনার জিভ কেটে নেওয়া হয়েছিল, খনার কোনো পুঁথি আমরা পাই না, এটাকে একটা মিথ করে রেখে দেওয়া হয়েছিল, যাতে মানে তার এতটাই উজ্জ্বল ছিল যে হয়তো খনার যদি সমস্ত লেখা থাকতো বা সব কিছু থাকতো, অস্তিত্ব যদি ঐতিহাসিক প্রমাণ পাওয়া যেত, তাহলে হয়তো সে বরাহমিহিরকে, তার যে আলো, তার যে প্রকাশ, সেই আলোতে হয়তো বরাহমিহির ছায়ায় চলে যেত। সেই জন্য হয়তো সে খনাকে আটকে দিয়েছিল। তো কারণ একজন পুরুষ হয়ে একজন মহিলার কাছে, মহিলার আলোর ছটায় নিচে থাকবে কখনোই না। এবং এই যে মেন্টালিটি এখনকার সমাজেও কিন্তু আছে, চলে গেছে একদমই না, হয়তো হ্যাঁ কিছুটা উন্মুক্ত হয়েছে, পুরোপুরি কখনোই উন্মুক্ত হয়নি। জানিও না যে কতদিনে উন্মুক্ত হবে, সেই ভাবনাটা কখন আসবে যে না
মেয়ে মানে জেন্ডার কখনোই তার কারো ট্যালেন্টকে কিন্তু মানে করতে পারে না, বাধা দিতে পারে না। তুমি তোমার একটা ছেলে থেকে একটা মেয়ে এগিয়ে থাকতেই পারে, সেটা কোনো ক্ষতি কিছু নেই। যাই হোক, সেটা ডিবেটে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু এই বইটা আমি বলবো প্রত্যেকেরই পড়া দরকার, কারণ এই বইটা পড়লে মানে এই চিন্তা ভাবনাগুলো আপনার মধ্যে হয়তো ভাবাবে আপনাকে, এবং এর ফলে যেমন আমি এরপর চেষ্টা করবো যে জ্যোতিষশাস্ত্রে মহিলাদের নিয়ে কোনো লেখা বই থাকলে সেগুলো পড়া, বা যে কোনো ফিল্ডেরই মহিলাদের নিয়ে পড়া। যেমন আমি খুব একটা উদাহরণ দিচ্ছি, ক্রিকেট খেলা আমরা সবাই দেখি, বেশিরভাগ মানুষই ক্রিকেট খেলা দেখি, কিন্তু কজন উমেন্স ক্রিকেট টিমের খেলা দেখি বা তাদের নাম জানি? বেশিরভাগই কিন্তু জানি না। কিন্তু মেন্স ক্রিকেট টিম প্রত্যেকের নাম জানি, কে কোথায় কতটা ভালো খেলেছে প্রত্যেকটা খেলা খুঁটিয়ে দেখছি। কিন্তু উমেন্স ক্রিকেট টিমে কিন্তু আমরা খেলা দেখিই না, কার খুব একটা নাম জানি না। 3-4 জন যারা ফেমাস হয়েছে তাদের নাম জানি, বাদ বাকি টিমের 15 জন প্লেয়ারের নাম বলতেও পারবো না। কিন্তু মেন্স ক্রিকেট টিমে 15 জন, তো 15 জনের নাম কি, কোথা থেকে এসেছে, কোথায় বাড়ি, সব কিছু বলে দিতে পারবো, তার ডেজিগনেশন সব কিছু। তো এই জিনিসটা আমাকে ভাবিয়েছে, এবং সত্যি মানে ভাবার মতোই বিষয়। আমি জানি না আপনাদের কীরকম লেগেছে, তবে আমার বইটা তো অসম্ভব ভালো লেগেছে। খুব সাবলীল লেখা, খুব সুন্দর লেখা, এবং উনি যে ধরনের টপিকগুলো চুজ করেন মানুষকে ভাবানোর মতো, চর্যাপদ ভাবানোর মতো। কারণ চর্যাপদ তবুও বলবো যে হ্যাঁ লোকে কিছু জানে, কিন্তু কীর্তন এটা তো অবভিয়াসলি ভাবানোর মতো। এবং এই বইটাও বিদ্যান বনাম বিদুষী, এটাও কিন্তু আপনাকে ভাবাবে। এটা আমার মনে হয়েছে যে আমার আমি পড়ে ভেবেছি, আপনারাও পড়ে ভাববেন। আপনারা যারা পড়ে ফেলেছেন তারা জানান আপনাদের পড়ে কেমন লাগে, আর যারা পড়েনি তাদের বলবো যে অবশ্যই ওনার লেখা পড়ুন। আমার ভালো লাগে মানে সেই জন্যই বারবার পড়তে বলছি তা না, আমার ভালো লাগে তো ডেফিনেটলি আপনি পড়ুন, আপনারও ভালো লাগবে। বিশেষত টপিকগুলো অসাধারণ। নেক্সট বইয়ের জন্য প্রতীক্ষায় রইলাম, হয়তো আবার 2-3 বছর 1-1.5 বছর পর পাবো নেক্সট বই আসবে, কারণ উনি খুব রিসার্চ করে লেখেন, এবং ওনার বই লেখা পড়লেন এটা বোঝা যায় যে উনি এই সম্বন্ধে রিসার্চ করেছেন, মানে পড়াশুনো করে লেখা, আলফাল লেখেন উনি। তো আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা। বিদ্যান বনাম বিদুষী, যদি কেউ আমাকে এক কথায় জানতে চায় যে কেমন হয়েছে লেখাটা, ওয়ার্থ ইট কিনা, অবশ্যই কিনুন, অবশ্যই পড়ুন। অস্বাভাবিক ভালো লেখা। প্রাণনাথ হইও তুমি পর, এই লেখাটা আরও ভালো লেখা হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটি ক্যারেক্টার আমার এই বইয়ের খুব ভালো লেগেছে, বিদ্যাধরী দাস। আমি যদি খুব ভুল না করি, অ্যাকচুয়ালি উনি সারা বইটাতে বিদ্যা দিয়ে হিসাবে আর কি পরিচিত, যার লেখনীতে মূলত এই বইটি লেখা হয়েছে। তার সিনিয়র ছিল কলেজ ইউনিভার্সিটি। তো এই বিদ্যাধরী দাসের ক্যারেক্টারটি খুব ভালো। কেন ভালো লাগে সেটা বলে দিচ্ছি। আমার ভালো লেগেছে কারণ ইনি জীবনের লড়াইতে হেরে গেছেন, কিন্তু ঘুরে দাঁড়ানো, বা আমরা পুরোপুরি হেরে গিয়েও শেষ হয়ে যাই না, সেটা উনি প্রমাণ করেছেন। এবং ওনার ঘুরে দাঁড়ানো, ওনার ক্ষমা করার যে মহানুভবতা, এগুলো আমার খুব ভালো লেগেছে। এবং কেন, কোন পরিপ্রেক্ষিতে, সেটা জানতে হলে ডেফিনেটলি বইটা পড়বেন। এবং আপনার কোন ক্যারেক্টারটা পছন্দ হয়েছে বইটি পড়ে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।